হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি কালো অধ্যায় হয়ে থাকলো দিনটি। কারণ আপনারা সবাই জানেন যে বাংলাদেশ আফগানিস্তানের কাছে সুপার 8 এর শেষ ম্যাচে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। শুধু তাই নয়, সেমিফাইনালে ওঠার যে একটা সুযোগ ছিল সেটাও তারা হাতছাড়া করেছে। এবং আজকের যে পিচে খেলা হয়েছে সেন্ট লুসিয়ায়, সেটা আসলে বোলিং সহায়ক পিচ, সেটা আমরা বাংলাদেশের বোলিং এর সময়ই বুঝতে পেরেছি। কিন্তু আসলে বাংলাদেশের বোলিং ইনিংসটা যত মনে হয়েছিল যে আসলে টাইগাররা আজকে মানে খুবই প্রাণ উচ্ছল ফিল্ডিং এবং বোলিং করেছিল এবং মনে হচ্ছিল যে আজকে বাংলাদেশ কোনো একটা কিছু করে ফেলবে, এরকম একটা ইনটেন্ট তাদের ভিতরে ছিল। কিন্তু ব্যাটিং এ আসার পরে আসলে সেরকম যে ইনটেন্ট আমরা কোনো কিছু দেখতে পাইনি। কারণ মোট ১২ ওভার ১ বল, অর্থাৎ ৭৩ বল থেকে ১১৬ টি রান করতে হবে। ১০ জন ব্যাটসম্যান আপনার হাতে আছে। এখন আপনি যদি মনে করেন যে না, আমি ১২ ওভার ১ বলের পরে যাই ম্যাচ জিতবো, আসলে ওই জয়ের তো কোনো মানে নেই। আজকের যে টি-20 বিশ্বকাপের যে সুপার 8 এর যে ইকুয়েশন, সেখানে আপনার শুধুমাত্র জয়ের কোনো আরকি ইনটেন্ট হওয়া উচিত না আজকের ম্যাচটা অন্তত। আজকের ম্যাচের ইনটেন্ট হওয়া উচিত ছিল যে আমরা যে জিতলে ১২ ওভার ১ বলের ভিতরেই জিতবো, আর না হলে হেরে গেলাম। কিন্তু সেই লক্ষ্যের যে চেষ্টা, সেই চেষ্টাটা বোলিং ইউনিটে যতটা ছিল, ব্যাটিং ইউনিটে যেয়ে অতটা দেখা যায়নি। ১ম এই তানজিদ তামিম তিনি আসলে বাংলাদেশের যে কয়েকজন ব্যাটসম্যান আজকে আউট হয়েছেন, তার ভিতরে কয়েকজনের আউট খুবই দৃষ্টিকটু ছিল। তারা যদি অ্যাটাক করতে গিয়ে আউট হতেন, যদি তারা মারতে গিয়ে আউট হতেন, যেমন তৌহিদ হৃদয় ১৪ টি রান করে গেছেন খুব অল্প সময়ের ভিতরে। কিন্তু তার কিন্তু লক্ষ্য উদ্দেশ্য ক্লিয়ার ছিল যে তিনি জিততে চান। তিনি রান তাড়া করে ১২ ওভার ১ বলের ভিতরে বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে চান। সেই উদ্দেশ্যে তিনি ব্যাট চালিয়েছেন, আউট হয়েছেন। এতে আমরা খুশি। তাতে আমাদের কোনো কষ্ট নাই। কিন্তু আমাদের তানজিদ তামিম ৩-৪ টা বল তিনি ডিফেন্স করলেন এবং শেষ পর্যন্ত ডিফেন্স করতে গিয়েই এলবিডব্লিউ হয়ে গেলেন। এরপরে নাজমুল শান্ত এসে ট্র্যাপে পড়লেন। আগের ২ টি ম্যাচে খুবই ভালো ব্যাটিং করেছিলেন। মোটামুটি ছন্দে ছিলেন। কিন্তু আজকে আফগানিস্তানের যে বোলিং, ১ম এ একটি ৪ পেয়েছিলেন, সেই একই জায়গায় পরবর্তীতে ফিল্ডার দিয়ে একই বল করা হলো। তারপরেও তিনি সেই গ্যাপটা না খুঁজে সেই ফিল্ডারের হাতে ক্যাচ দিলেন। সাকিব আল হাসান তিনি পরবর্তীতে এসে এর আগেও আমরা দেখেছি যে তিনি আউট হয়েছিলেন ভারতের বিপক্ষে সেই ম্যাচে। তিনি মারবেন নাকি ডিফেন্স করবেন, এই দোটানার মধ্যে থেকেই আউট হয়েছিলেন। গত কিছুদিন ধরে তিনি ছন্দে নাই। শুধুমাত্র একটি ম্যাচ যেখানে তিনি রান পেয়েছিলেন। এর বাইরে তার উল্লেখযোগ্য কোনো ব্যাটিং পারফরম্যান্স ও নাই, উল্লেখযোগ্য কোনো বোলিং পারফরম্যান্স ও নাই। তারপরেও আজকে সকালের যে ম্যাচ, সেই ম্যাচের যে বোলিং এর সময় এবং ফিল্ডিং এর সময় তার যে তৎপরতা দেখে মনে হচ্ছিল যে না, তিনি আজকে আসলে অন্যরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ শো করতেছিল পুরো বাংলাদেশ টিম। এবং একসময় কিন্তু যে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তান ১৪৯ রান করেছে, সেই আফগানিস্তানকে বাংলাদেশ ১৯ ওভার পর্যন্ত একেবারে চেপে ধরেছিল। শেষ ওভারে যে তানজিম সাকিব তিনি ১৫ টি রান দেন। সেই সুবাদে ১১৫ লক্ষ্য গিয়ে দাঁড়ায়। কিন্তু আমার কথা হলো, এই যে ১২ ওভার ১ বল, এখানে ৭৩ টা বল। ৭৩ টা বলের ভিতরে আপনি ৩৬ টা বলই পাবেন পাওয়ার প্লে, যেখানে মাত্র ২ টা ফিল্ডার থাকবে ৩০ গজের বাইরে। তো সেই পাওয়ার প্লেতে ব্যাটিং করেছেন লিটন কুমার দাস, তামিম তার সঙ্গে ছিলেন। কিন্তু তিনি তো এলবিডব্লিউ হয়ে চলে গেলেন। এরপরে আসলে শান্ত, তিনিও ৫ বলে ৫ করে আউট হয়ে গেলেন। এরপরে আসলো আমাদের সাকিব, তিনিও আউট হয়ে গেলেন। অর্থাৎ পাওয়ার প্লেটা আমরা খুব ভালো কাজে লাগাতে পারিনি। ৩ ওভার শেষে বাংলাদেশের রান ছিল ৩১ রানে ৩ উইকেট। আফগানিস্তানের রান ছিল ৩ ওভারে ১৭ বিনা উইকেটে। বাংলাদেশের ছিল ৩১, ৩ উইকেটে। পরবর্তী ৩ ওভার ব্যাটিং করেছেন সৌম্য এবং লিটন। কিন্তু ৩ ওভারে ৩০ থাকলেও পরবর্তী ৩ ওভারে তারা ২ জন মিলে রান তুলতে পেরেছেন মাত্র ১৫। অর্থাৎ মোট পাওয়ার প্লের ৬ টি ওভার থেকে তাদের বাংলাদেশের মোট রান এসেছে ৪৬। যেখানে আপনাকে ১২ ওভার ১ বল এর ভেতরে ১১৬ রান তাড়া করতে হবে এবং যার উপরে আপনার বিশ্বকাপের সেমিফাইনালে কোয়ালিফাই করা নির্ভর করছে, এমন একটি ম্যাচে আপনি পাওয়ার প্লের ৩৬ বলে ৪৬ রান করতে পারেন না। প্রথম ১৮ বলে ৩১ রান আসলেও শেষ ১৮ বলে এসেছে ১৫ টি রান। যার জন্য দায়ী ছিলেন লিটন কুমার দাস এবং সৌম্য সরকার। আর সৌম্য সরকার তো আসলে মনে হচ্ছিল যে তিনি ১ম এ ক্রিজে নেমেছেন। এর থেকে যদি জাকের আলীকে দেওয়া হতো, তাও আমার মনে হয় যে তিনি অন্তত চেষ্টা করতেন। সৌম্য কোনো চেষ্টাই করেননি। একটি ৪ পেয়েছেন। এরপরে রশিদ খানের পরপর ২ বলে তিনি কোনো ফুট মুভমেন্ট নাই। ৩য় বলে তো বোল্ডই হয়ে গেলেন। এই হচ্ছে বাংলাদেশের ১ম ৪ টি উইকেটের কথা। এরপরে তৌহিদ হৃদয় এসে কিছুটা চেষ্টা করছিলেন এবং স্বল্প সময়ের ভিতরে রান এবং বলের যে গ্যাপ কিছুটা হলেও তিনি কমিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। তো তিনি আউট হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের মাহমুদউল্লাহ রিয়াদ ভাই আসলেন। আসলে মাহমুদউল্লাহ রিয়াদ ভাই বিভিন্ন সময়ে আমরা তার পক্ষ নিয়ে কথা বলেছি। কিন্তু আজকে তার যে ইনটেন্ট, সেটা আসলে পছন্দ হয়নি আমাদের। এমন একটা সিচুয়েশন এ উনি আসলেন যে সময়েও বাংলাদেশের ১৯ বলে ৪২ টা রান প্রয়োজন ছিল। কিন্তু তিনি এসে পরপর ৫ বল খেললেন ডট এবং নূর যে স্পিনার, লেগ স্পিনার আফগানিস্তানের, সেই তার বিপক্ষে একটি মাত্র ৪ নিলেন এবং ৫ বল দিলেন ডট। এবং তার কোনো আমরা তার ভিতরে যে রান তাড়া করার যে হয়তো ড্রেসিং রুম থেকে এমন কোনো মেসেজ ছিল, কিন্তু আসলে এমন মেসেজ হওয়া উচিত না। বাংলাদেশের উচিত, ১ম যে ব্যাটসম্যান গুলো ছিলেন সবারই উচিত, হয় আমরা ১২ ওভার ১ বলের ভিতরে ম্যাচ জিতবো, না হলে ম্যাচ আমরা হেরে যাবো। কিন্তু সেই উদ্দেশ্যে তাদের রিস্ক নিয়ে খেলা উচিত ছিল। পুরো বাংলাদেশের হৃদয়টা ভেঙে দিয়েছে আজকে বাংলাদেশ।
অতীতেও অনেকবার হৃদয় ভেঙেছে কিন্তু সেখানে চেষ্টা ছিল। কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে কোন চেষ্টা পরিলক্ষিত হয়নি। আর শেষ পর্যন্ত তো সেই ১৯ ওভারের ভিতরেও ১১৬ রান আমরা করতে পারলাম না। আসলে বাংলাদেশের সাপোর্টার হওয়া কত যে দুঃখের এর থেকে আর কিছু হতে পারে না। এর আগে আমার মনে হতো যে আর্জেন্টিনা সাপোর্ট করে আসলে জীবনে দুঃখ ছাড়া কিছু পাবো না। কিন্তু ২২ সালে সেই দুঃখটা ঘুচে যায় মেসির হাত ধরে। ৩৬ বছর পরে আর্জেন্টিনা ট্রফি জেতে। কিন্তু এই যে জন্মের পর থেকে বাংলাদেশকে সাপোর্ট করে আসছি এবং বাংলাদেশে জন্ম নেওয়ার ফলে যে বাংলাদেশকে ছাড়তেও পারি না, আবার এদের খেলা দেখে সহ্যও করতে পারি না। এরকম একটা খেলা এরা সবসময় উপহার দিয়ে আসে। তো বাংলাদেশের বর্তমানে যে টি-টোয়েন্টি দল, এই টি-টোয়েন্টি দল নিয়ে আসলে খুব বেশি দূর এগোনো সম্ভব না সেটা তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। আফগানিস্তানের ব্যাটিং ওইভাবে আহামরি কিছু না। কিন্তু বোলিং তাদের খুবই স্ট্রং। বাংলাদেশের ব্যাটিং, বোলিং কোন দিক দিয়েই কোন স্ট্রং না। এরা না পারে রান রেটের সাথে তাল মিলিয়ে রান তুলতে, না পারে প্রতিপক্ষকে বল করে চেপে ধরতে। শুধুমাত্র তানজিম সাকিব এবং রিশাদ হোসেন ছাড়া শান্ত ২ টি ম্যাচে রান পেয়েছেন, লিটন একটিতে লাস্ট ম্যাচে রান পেয়েছেন। এর বাইরে আহামরি কোন পারফরম্যান্স ছিল না। তৌহিদ হৃদয় কিছু ভালো ব্যাটিং করেছেন। শেষ ২ ম্যাচে তাসকিন এবং আজকের ম্যাচে বিশেষ করে মুস্তাফিজ এবং তাসকিন অসম্ভব সুন্দর বোলিং করেছেন। তো বাংলাদেশের যে টি-টোয়েন্টি দল, এই টি-টোয়েন্টি দলকে ঢেলে সাজাতে হবে। নাহলে বর্তমান সময়ে যে মারকাটারি ব্যাটিং, সেই ব্যাটিং এর ছোঁয়া যদি এই টিমের গায়ে না লাগে তাহলে এইভাবে আসলে কোন দল সামনেই বাড়তে পারে না। এখন তো ৪০০ রান হয় ওয়ানডে ম্যাচে, ৫০ ওভারের ম্যাচে। তাহলে আপনার যদি টি-টোয়েন্টি টিমের স্ট্রাইক রেট যদি ১২০-৩০ যদি তার নিচে থাকে তাহলে এরকম টিমকে নিয়ে আসলে আপনি কি স্বপ্ন দেখতে পারেন? তো হতাশা শেষ নাই। তবে যখন বাংলাদেশ ১০ ওভার পরে অর্থাৎ যখন মাহমুদুল রিয়াদ আউট হয়ে গেলেন তখন তো অলরেডি বাংলাদেশের সম্ভাবনা শেষ। তখন থেকে মনে প্রাণে সাপোর্ট করেছি যেন বাংলাদেশ হেরে যায় এবং আফগানিস্তান জিতে যায়। কারণ ওই জয়ের আমাদের কোন তো প্রয়োজন নেই। ১২ ওভার ১ বলে জিতলে সেমিফাইনাল হবে, না হলে নাই। এত কাছ থেকে বাংলাদেশ বিশ্বকাপের সেমিফাইনালের এত কাছে মানে বাংলাদেশ কখনো যেতে পারেনি।